তাহলে আমরা কি পেলাম? ভোজ দৃশ্য শেষ হলো। ভোজ দৃশ্য শেষ হলো, সমস্ত থেন বাড়ি ফিরে গেল। সমস্ত থেন যখন বাড়ি ফিরে গেল, এদিকে মেঘবেদ এবং লেডি মেঘবেদ যখন রাত্রে ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে তারা এক ভয়ঙ্কর স্বপ্নের সম্মুখীন হলেন এবং সেই স্বপ্ন তাদের ঘুমকে নষ্ট করল। কী স্বপ্ন দেখলেন? তাদের স্বপ্নের মধ্যে একটাই জিনিস আসতে লাগলো, যে ব্যাংকো যে মারা যাওয়ার পর ভূত হয়ে এসেছে, ব্যাংকো যে মারা যাওয়ার পর ভূত হয়ে এসেছে এবং তার ছেলে ফিলিয়ান্স যে সেখান থেকে পালিয়ে গেছে। তাদের মনে একটাই প্রশ্ন জাগতে লাগলো, তাহলে কি সত্যিই ডাইনিদের অন্য একটা ভবিষ্যৎবাণী যেটা ছিল, কী ছিল? ব্যাংকর সম্পর্কে, যে ব্যাংকর সন্তান অর্থাৎ ফিলিয়ান্স স্কটল্যান্ডের রাজা হবে। এই কথাটা তিনি আর মানতে পারছেন না, তারা মানতে পারলেন না। তার জন্য মেঘবেদ সিদ্ধান্ত নিলেন সেই তিনজন যে ডাইনি ছিল তাদের সঙ্গে যেখানে দেখা হয়েছিল সেখানে তাদের সঙ্গে আবার দেখা করতে যেতে চাইলেন। যাই হোক, তিনি সেখানে গেলেন। এক উষ্ণ প্রান্তরের মধ্যে তিনি তাদেরকে খুঁজে পেলেন গুহার মধ্যে। সেই গুহার মধ্যে তিনি কি দেখলেন? যে তিনজন ডাইনি তাদের জাদুবিদ্যার মাধ্যমে ভবিষ্যৎ জানার জন্য প্রেতদেরকে স্মরণ করছে। প্রেতদেরকে স্মরণ করছে কেন? কেমন করে? এই প্রেতদেরকে স্মরণ করার জন্য তারা একটা যজ্ঞের ব্যবস্থা করেছে। কেমনভাবে তারা যজ্ঞের ব্যবস্থা করেছে? সেই যজ্ঞের কেমনভাবে ব্যবস্থা করেছে? তারা একটা বড় কড়াইয়ের মধ্যে ব্যাং, সাপ, গিরগিটির পা, টিকটিকি লেজ, এই বিভিন্ন ড্রাগনের আঁশ, এই বিভিন্ন ধরনের জিনিসগুলো সেখানে দিয়ে একটা বড় কড়াইয়ের মধ্যে সিদ্ধ করছেন। মেঘবেদ ভয় না পেয়ে তাদের কাছে হাজির হলেন। মেঘবেদ খুব সাহসিকতার সঙ্গে তাদেরকে জিজ্ঞেস করলেন যে তিনি যে সমস্যা নিয়ে তাদের কাছে এসেছেন সেই প্রশ্নের উত্তর তারা দেবে, না তাদের যে প্রেত তারা যাকে স্মরণ করছেন তারা দেবে? যে আমার সমস্যার সমাধান করবে তারা কোথায়? মেঘবেদ খুব সাহসের সঙ্গে কথাগুলো বলেন। তখন মেঘবেদ কি দেখলেন? একজন সশস্ত্র মাথার মতো দেখতে একজন প্রেত হাজির হলেন। সেই সশস্ত্র মাথার মতো দেখতে একজন প্রেত মেঘবেদকে নাম ধরে ডাকলো। মেঘবেদকে নাম ধরে ডাকলো মেঘবেদকে নাম ধরে ডাকলো এবং তাকে বলল, কি বলল? ফাইপের থেন থেকে সাবধানে থাকতে। কে ফাইপের থেন? ফাইপের থেন অর্থাৎ জাগিরদার ছিলেন মেঘডাব। এমনিতেই মেঘডাবকে অর্থাৎ ফাইপের থেনকে মেঘবেদ ঈর্ষা করতেন। যাই হোক, প্রথম প্রেত আসলো। প্রথম প্রেত এসে মেঘবেদকে নাম ধরে ডাকলো। সে দেখতে কেমন ছিল? সশস্ত্র মাথার মতো। সে এসে মেঘবেদকে নাম ধরে ডাকলো এবং কি বলল? ফাইপের থেন থেকে সাবধানে থাকতে। যাই হোক, প্রথম প্রেত চলে গেল। দ্বিতীয় প্রেত আসলো রক্তাক্ত শিশুর মতো। সেও এসে মেঘবেদকে নাম ধরে ডাকছে। সেও এসে মেঘবেদকে নাম ধরে ডাকলো এবং তাকে বলল, কি বলল? খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনবে। স্ত্রী গর্ভজাত স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো সন্তান তোমাকে মারতে পারবে না। আরেকবার, স্ত্রী গর্ভজাত স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো সন্তান তোমাকে মারতে পারবে না। তখন মেঘবেদ ভাবলেন, বাহ, সবাই আমরা স্ত্রী গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নিয়ে এসেছি, তাহলে আমি আর মরছি না, মরলেও আমি স্বাভাবিকভাবেই মরব। যাই হোক, পরবর্তীতে তৃতীয় প্রেত আসলো ছোট্ট একটা শিশুর মতো, যার হাতে একটা গাছ ছিল। সে কি বলল? সেও মেঘবেদকে নাম ধরে ডাকলো এবং সে বলল, যতক্ষণ পর্যন্ত বীর নামের জঙ্গল ডানসিনেন পাহাড় পর্যন্ত উঠে না আসবে। কি বলল? যতক্ষণ পর্যন্ত বীর নামের জঙ্গল ডানসিনেন পাহাড় পর্যন্ত উঠে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। এই কথাগুলো শুনে মেঘবেদ খুব আনন্দে পড়লেন। কেন? তিনি তখন ভাবলেন, না, আমার আর রক্তক্ষয়ের মতো অন্য কোনোভাবে আমার আর মৃত্যু হবে না, আমি তাহলে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করব। যাই হোক, তিনি যখন সেখান থেকে বাড়ি ফিরে আসলেন, অর্থাৎ স্কটল্যান্ড রাজপ্রাসাদে ফিরে আসলেন, এসেই তিনি প্রথমে কি শুনতে পেলেন? একটা খুব খারাপ খবর শুনতে পেলেন। কি শুনতে পেলেন? এই যে ফাইপের থেন মেঘডাব, সে চলে গেছে কোথায়? এই যে ম্যালকমের কাছে। ম্যালকম কোথায় ছিল? ম্যালকম ছিল ইংল্যান্ডের রাজসভায়।
অর্থাৎ ইংল্যান্ডের রাষ্ট্রভাই মেলকম আশ্রয় নিয়েছিল, অর্থাৎ ইংল্যান্ডে। এই ফাইপের থেন মেঘডাফ এই মেলকমের কাছে গিয়ে হাজির হলেন এবং মেলকম যে সেখানে একটা বিশাল সৈন্যবাহিনী তৈরি করছিলেন, সেই সৈন্যবাহিনীতে গিয়ে মেলকম যোগদান করলেন। এমনকি ফাইপের থেন মেঘডাফ মেলকমের কাছে চলে যাওয়ায় আরও অনেকেই সেখান থেকে গিয়ে এই ইংল্যান্ডে গিয়ে মেলকমের তৈরি করা সৈন্যবাহিনীতে যোগদান করলেন। এইদিকে এই খবর পেয়ে মেঘবেদ আক্রমণ করলেন। কোথায়? ফাইপের থেন অর্থাৎ মেঘডাফের বাড়িতে। মেঘডাফের বাড়িতে আক্রমণ করে কি করলেন? তার অর্থাৎ মেঘডাফের স্ত্রী এবং পুত্রকে নির্মমভাবে হত্যা করলেন। কি করলেন? মেঘডাফের স্ত্রী এবং পুত্রকে নির্মমভাবে হত্যা করলেন। এই ঘটনা সেখানকার যে লোকজনেরা খুব ভালোভাবে নিলেন না। তারা বুঝতে পারলেন যে এই মেঘবেদ হচ্ছে একজন অত্যাচারী শাসক। মেঘবেদ আগে যেমনটা ছিল তেমনটা এখন তিনি নেই। তার জন্য তারা তাকে খুব খারাপ চোখে দেখতে লাগলেন। যাই হোক, এদিকে ইতিমধ্যে লেডি মেঘবেদ যে সবসময় এই সমস্ত জঘন্য কাজের জন্য যে মেঘবেদের পাশে সবসময় ছিল, সেই লেডি মেঘবেদ ঘুমের মধ্যে হাঁটতে লাগলেন, ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। বিভিন্নভাবে তিনি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত লেডি মেঘবেদ সুইসাইড করলেন, অর্থাৎ আত্মহত্যা করলেন। পরীক্ষা আসতে পারে, লেডি মেঘবেদ সুইসাইড করে মারা গেলেন, অর্থাৎ আত্মহত্যা করলেন। মেঘবেদ একা হয়ে পড়লেন। এইবার আসল জায়গায় মেঘবেদ রাজপ্রাসাদে আছেন। এমন সময় একজন মেসেঞ্জার এসে মেঘবেদকে বলছেন যে বীর নামের জঙ্গল নাড়াচাড়া করছে। তখন মেঘবেদ বুঝতে পারলেন এ কি, তাহলে কি প্রেতদের কথা কি মিলতে চলেছে? ডানসিংয়ের পাহাড় পর্যন্ত কি তাহলে বীর নামের জঙ্গল উঠে আসবে? তখন তিনি সেই মেসেঞ্জারকে বললেন, তোমার কথা যদি সত্যি হয় তো খুব ভালো, আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তোমাকে গাছের মধ্যে উল্টো করে টাঙিয়ে রাখো যতক্ষণ না পর্যন্ত তোমার খাদ্যাভাবে মৃত্যু হয়। ততক্ষণ পর্যন্ত তোমাকে টাঙিয়ে রাখো। যাই হোক, মেঘবেদ গিয়ে দেখলেন কথা ঠিকই, বীর নামের জঙ্গল নাড়াচাড়া করছে। এর পিছনে অন্য কোনো একটা রহস্য ছিল। কি রহস্য? মেলকম তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে তারা যখন এই স্কটল্যান্ডের মেঘবেদের উপরে আক্রমণ করবে, তখন মেঘবেদ যাতে বুঝতে না পারে যে তাদের সৈন্য সংখ্যা কতটা সেটা যাতে মেঘবেদ বুঝতে না পারে, তার জন্য এই মেলকম একজন বীর সেনাপতির মতো সমস্ত সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সবাই যাতে একটা করে গাছের ডাল হাতে নিয়ে তার পিছনে লুকিয়ে এগিয়ে যায়। এই জন্যই বীর নামের জঙ্গলটা সামনের দিকে এগিয়ে আসছিল। এবার মেঘবেদ খুব বিভ্রান্তিতে পড়লেন। এবার তিনি কি করবেন? তিনি কি তাহলে সেই ছোট্ট মেলকমের কাছে আত্মসমর্পণ করবেন? না, তিনি একজন বীর সেনাপতি, তার পক্ষে আত্মসমর্পণ করা সম্ভব নয় এবং তিনি ওই ছোট্ট মেলকমের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না। তিনি বীর যোদ্ধার মতো থাকতে চাইলেন। এর মধ্যে এক ভয়ঙ্কর ভয় মেঘবেদকে পেয়ে বসল। কি? তিনি যাদেরকে হত্যা করেছিলেন তিনি সবাইকে দেখতে পেতে শুরু করলেন। এরই মধ্যে মেঘডাফ এই স্কটল্যান্ডে যেখানে মেঘবেদ আটকে ছিলেন, নিজেকে আবদ্ধ করেছিলেন, সেখানে গিয়ে হাজির হলেন। কে? মেঘডাফ, অর্থাৎ যে ফাইপের থেন মেলকমের সঙ্গে গিয়ে যোগদান করেছিল সৈন্যবাহিনীতে, সেই ফাইপের থেন মেঘডাফ সম্মুখীন হলেন কার সামনে? মেঘবেদের সামনে। দুজন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলো। কেন? মেঘবেদ চাইলেন তিনি আত্মসমর্পণ করবেন না, তিনি যুদ্ধ করেই প্রাণ দেবেন, তিনি ছেড়ে কথা বলবেন না। যাই হোক, এদিকে মেঘডাফ
তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করার জন্য মেঘবেদকে বিভিন্নভাবে তিরস্কার করতে লাগলেন, যে তুমি আমার সন্তান এবং স্ত্রীকে হত্যা করেছ, তুমি প্রচুর নিচু লেভেলের মানুষ, এভাবে বিভিন্ন ধরনের কথা বলে তাকে ঘৃণা করতে লাগলেন। কে? মেঘনাদ। এদিকে এদিকে মেঘনাদ যখন এই কথাগুলো মেঘবেদকে বলছে, তখন মেঘবেদ মেঘনাদকে বলছে, মেঘনাদ, আমি এক জাদুকরী বিদ্যার দ্বারা আবদ্ধ, যে আমাকে কেউ মারতে পারবে না। কেন? তখন মেঘবেদ বলছে, কোনো স্ত্রী গর্ভজাত স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো সন্তান আমাকে মারতে পারবে না। এই কথা শোনার পর মেঘনাদ খুব হাসলেন। বাহ, তুমি ঠিকই বুঝেছ মেঘবেদ, তুমি বুঝবে না, আমি হচ্ছি সেই ব্যক্তি যে স্ত্রী গর্ভজাত স্বাভাবিকভাবে জন্ম নেওয়া সন্তান আমি নই। কেন? আমার জন্মের আগেই আমাকে বের করে আনা হয়েছিল। অর্থাৎ আজকালের দিনে যেমন সিজার করে বাচ্চা হয়, পেট কেটে বের করে নেওয়া হয়, সেভাবে জন্ম নিয়েছিলেন কে? মেঘনাদ। মেঘবেদ তার শক্তি এবং মনোবল হারিয়ে ফেলল এবং সে বিলাপ করে বলতে লাগলো কি, এই ডাইনিদের যে কথা তার আক্ষরিক অর্থ আলাদা হলেও আক্ষরিক অর্থ এক এবং অন্তর্নিহিত অর্থ আরেক, সুতরাং আজকে তার এই জন্যই ওই অবস্থা। তখন মেঘনাদ মেঘবেদকে বললেন, তোমাকে বন্দি করে রাখা হবে এবং অত্যাচারী শাসক হিসেবে তোমাকে গণ্য করা হবে। তখন মেঘবেদ বললেন, না, আমি ওই যুবক ম্যালকমের পদলেহন করব না এবং এইভাবে থাকবো না। তখন কি করলেন? মেঘবেদ মেঘনাদের উপর আক্রমণ করলেন। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। সেই লড়াইয়ে মেঘবেদ যখন এই ভয়ঙ্কর লড়াইয়ে মারা গেল, তখন মেঘনাদ এই মেঘবেদের গলা কেটে তাদের নতুন যুবক পরায়ণ রাজা ম্যালকমকে সমর্পণ করলেন এবং ম্যালকম তার সিংহাসনে আরোহণ করলেন এবং দেশের সমস্ত মানুষের প্রশংসা পেলেন। এইভাবেই মেঘবেদ গল্পটা শেষ হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সম্পূর্ণ দেখার জন্য। তোমরা সকলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে অন্যকে দেখার জন্য, তাতে আমার মনেও একটু আনন্দ জাগবে নতুন ভিডিও করার জন্য। ওকে, থ্যাংক ইউ।